বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। এনটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড 2024-এর রেওয়ামিল অধ্যায়ের 8 নং অঙ্কটি। খুবই ইজি, তোমরা একটু বুঝে নিলেই হবে। আমি প্রথমে এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। মৌচাক অ্যান্ড্রয়েড প্রাইজে 2022 সালে 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃতগুলো নিম্নরূপ: ক্রয় 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, ক্রয় খতিয়ানের জের 30,000 টাকা। ক্রয় খতিয়ানের জের মানে কি জানো? ক্রয় খতিয়ানের জের মানে ক্রয় আমরা কখন করি? ক্রয় খতিয়ান করি যখন আমরা ধারে ক্রয় করি। ঠিক আছে, ধারে ক্রয় করলে কি হয়? পাওনাদার সৃষ্টি হয় না? এই যে পাওনাদারের যতগুলা দায় আছে সবগুলা একসাথে কোথায় দেখানো হয়? ক্রয় খতিয়ানের জের। তাহলে ক্রয় খতিয়ানের জেরকে আমরা এক কথায় পাওনাদার বলতে পারবো। বিজ্ঞাপন 5,000 টাকা, মূলধন 70,000 টাকা, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, 10% বন্ধকি ঋণ 10,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, বকেয়া বেতন 10,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, প্রারম্ভিক খাতে নগদ 10,000 টাকা, অগ্রিম ভাড়া 10,000 টাকা, 10% বিনিয়োগ 75,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা। তো আমাদেরকে দেখো ক, খ, গ তিনটা প্রশ্ন দিয়েছে। কত আমাদেরকে বলা হয়েছে রেওয়ামিলে যেগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। খতে আমাদেরকে বলা হয়েছে এসব তথ্য ব্যবহার করে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করতে। গতে আমাদেরকে বলা হয়েছে মৌচাক ট্রেডার্স এ একটা রেওয়ামিল প্রস্তুত করার জন্য। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। তো আমরা কতে দেখি, আমাদেরকে বলা হয়েছে যেগুলো অন্তর্ভুক্ত হবে না। বন্ধুরা মনে রাখবে, আমি এখানে দুইটা জিনিস লিখে দিচ্ছি। একটা হচ্ছে সমাপনী বস্তু, প্রারম্ভিক টাকা রেওয়ামিলে আসবে না। ঠিক আছে, এই দুইটা কিন্তু ক্রস, এটা কখনো রেওয়ামিলে আসবে না। তো দেখো এখানে সমাপনী বস্তু, বস্তু মানে পণ্য। হ্যাঁ, তাহলে দেখো এই যে সমাপনী মজুদ, এগুলো কি পণ্য, তাই না? তাহলে এটা আসবে রেওয়ামিলে? আসবে না। তাই এটা আমরা কোথায় লিখবো? কতে লিখবো। তাহলে সমাপনী মজুদ কত হাজার টাকা? 20,000 টাকা। এরপর দেখো প্রারম্ভিক হাতে নগদ, আমরা কি বলছি? প্রারম্ভিক টাকা রেওয়ামিলে আসবে না, তাইলে প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে আসবে না। টাকা 10,000 টাকা, টোটাল 30,000 টাকা। এটাই আমাদের কয়ের। তো বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব 8-এর খ। 8-এর খতে আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করার জন্য। চলতি সম্পদ সেই সম্পদ যে সম্পদগুলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে আমরা নগদে রূপান্তর করতে পারবো। চলতি দায় হচ্ছে আমরা যে দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা এখন প্রথমে চলতি সম্পদটা নির্ণয় করি। পারবো প্রাপ্য বিল। এই যে প্রাপ্য, প্রাপ্য মানে কি? কারো কাছ থেকে পাওয়া। আমি একটা দেনাদার থেকে কি পাবো? বিল পাবো, যেটাকে আমরা প্রাপ্য বলি। আর আমরা প্রাপ্য জিনিস দেখলেই চলতি সম্পদে বসাই দিব 10,000 টাকা। এরপর দেখো আমাদের আছে সমাপনী মজুদ। রেওয়ামিলে সমাপনী মজুদ আসে না, কিন্তু সমাপনী মজুদ কিন্তু আমাদের চলতি সম্পদ। ঠিক আছে, 20,000 টাকা। এরপর দেখো বন্ধুরা আছে অগ্রিম ভাড়া। একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে আমি ডায়েটটাও বুঝিয়ে দিই। বকেয়া আয়, অগ্রিম ব্যয়, আবার বকেয়া ব্যয়, অগ্রিম আয়। তোমরা এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাইলে তোমাদের আর কখনো কি হবে না, চলতি সম্পদ চলতি দায় খুঁজতে সমস্যা হবে না। এছাড়া আমার একটা শর্টস দেওয়া আছে এটার উপর, তোমরা যে এটা দেখে আসতে পারো। এক্ষেত্রে দেখো বকেয়া আয় আর অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয় অগ্রিম আয়। ঠিক আছে, এখানে দেখো বকেয়া আয়ের মধ্যে ব নিব আমি প্রথম অক্ষর, আয়ের মধ্যে অ নিব। এখানে অগ্রিমের অ নিব, বকেয়ার ব নিব। ঠিক আছে, এখানে আবার বকেয়ার ব, ব্যয়ের ব, অগ্রিমের ও, আয়ের ও। একটা খেয়াল রাখবা, প্রথম 2 অক্ষর যদি মিল না থাকে, আমি আবারও রিপিট করছি, প্রথম 2 অক্ষর বা বর্ণ যদি মিল না থাকে তাহলে সেটা হবে চলতি সম্পদ।
আর প্রথম দুই অক্ষর যদি মিল থাকে সেটা হবে চলতি দায়। ঠিক আছে বন্ধুরা, খুবই ইজি। তাইলে আমাদের আয় ব্যয় চিনতে হবে। আয় ব্যয় তো আমরা চিনি সবাই। তাইলে এখানে দেখো ভাড়া, ভাড়া কি ব্যয়, তাই না? তাহলে অগ্রিম ব্যয় কোনটাতে পড়তেছে? অগ্রিম ব্যয়। দেখো দুইটা মিলতেছে না, তাহলে কি হবে? চলতি সম্পদ। তাহলে আমরা এখানে বসিয়ে দিব অগ্রিম ভাড়া 10,000 টাকা। এবার দেখো বন্ধুরা, দেওয়া আছে ব্যাংক জমা। ব্যাংকে যখন আমরা জমা রাখি সেটা আমাদের সম্পদের মতো কাজ করে। এটা খুব ইজি, ব্যাংক জমা। আমাদের টোটাল আসে 90,000। এখন আমরা নির্ণয় করবো চলতি দায়। ক্রয় খতিয়ানের জের, আমরা কি বলেছিলাম? সবার আগেই বলেছিলাম যে এটা পাওনাদারের দায় এর সমষ্টি। হ্যাঁ, একটা জের মানে অঙ্ক করে টোরে এটা একটা জের আসছে, তাহলে এটা কি পাওনাদার হবে এক প্রকার। হ্যাঁ, তাহলে আমরা এটা চলতি দায়ে বসাবো, ক্রয় খতিয়ানের জের 30,000। তারপর হচ্ছে বকেয়া বেতন, এটা এখানের মধ্যে পড়বে। বকেয়ার বেতন, বেতন কি ব্যয়, তাই না? তাহলে মিলছে, তাহলে কি হবে? চলতি দায়। তাহলে আমরা চলতি দায়ের এখানে বলবো বকেয়া বেতন 10,000 টাকা। তাহলে টোটাল আসে আমাদের 40,000। বন্ধুরা, এখন আমরা নির্ণয় করবো 8-এর গ। 8-এর গটা আমাদেরকে বলা হয়েছে একটা রেওয়ামিল প্রস্তুত করার জন্য। তো সর্বপ্রথম আমরা এই দুইটা বাদ দিব, কারণ এই দুইটা আমরা আগেই লিখে ফেলেছিলাম যে রেওয়ামিলে আসবে না। তাহলে এই দুইটা ছাড়া। তাহলে দেখো প্রথম আমাদেরকে দেওয়া হচ্ছে ক্রয়, তাহলে আমরা ক্রমিক নঙে লিখবো 1 ক্রয়। এটা নির্ণয় করার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেবিট পাশে বসে সম্পদ ব্যয় উত্তোলন, ক্রেডিট পাশে বসে দায় আয় মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে দেখো এখন ক্রয় কি? ক্রয় করলে আমাদের কি ব্যবসার জন্য ব্যয় হচ্ছে, তাহলে ব্যয় কোথায় বসবে? ডেবিট পাশে। তাহলে 40,000 টাকা ডেবিট পাশে বসে। 2 নম্বরে দেখো আমাদেরকে বলা হচ্ছে প্রাপ্য বিল। আমরা জানি প্রাপ্য বিল, মানে হচ্ছে চলতি সম্পদ। তাহলে সম্পদ কোথায় বসে? ডেবিট পাশে 10,000 টাকা। ক্রয় খতিয়ানের যে পাওনাদার, তাহলে কি দায়, তাই না? এটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে 30,000 টাকা। এটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের জন্য অ্যাডভার্টাইজ করব নিশ্চয় আমরা ব্যয় করতেছি, তাই না? তাহলে ব্যয় কোথায় বসে? ডেবিট পাশে। তাহলে কি হবে? 5,000 টাকা ডেবিট পাশে। মূলধন, মূলধন মানে হচ্ছে মালিক যে টাকাটা ব্যবসায় শুরু করার জন্য প্রদান করে। ঠিক আছে, তাহলে এটা কার? মালিকের। তাহলে মালিকের টাকা কোথায় বসবে? মালিকানা সত্ত্বে বসবে। এটা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। তাহলে কত? 70,000। এরপর হচ্ছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে, অর্থাৎ এটাও কিন্তু একটা ব্যয়ের আন্ডারে যেহেতু বসে, তাহলে এটা ডেবিট হবে 10,000 টাকা। আর এটা কিন্তু সম্পদের মতো কাজ করে। ঠিক আছে, যেহেতু মজুদ পণ্য। ঠিক আছে, তাহলে 7। 10% বন্ধকি ঋণ। ঋণ নিলে দায় সৃষ্টি হয়। দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে 10,000 টাকা। 8। এরপর কি আছে? বকেয়া বেতন। আমরা বকেয়া বেতন দেখেছি চলতি দায়। দায় কোন পাশে বসে? ক্রেডিট পাশে 10,000। 9 বিক্রয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। আয় কিসে বসে? ক্রেডিট পাশে বসে 80,000 টাকা। তারপর অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া আমরা চলতি সম্পদ বের করছি। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে। তাহলে 10,000 টাকা। এরপর দেখো 10% বিনিয়োগ। বিনিয়োগ কিন্তু বিনিয়োগ কিন্তু আমাদের জন্য সম্পদ হিসেবে কাজ করে। তাহলে কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। 12 ব্যাংক জমা। চলতি সম্পদ। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে 50,000 টাকা। আমরা যোগ করে আমাদের আসবে 2 লক্ষ টাকা।
এটাই হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড 2023 সালের 1 নং অঙ্কের সমাধানটা নিয়ে আসবো, অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়ে। তো তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে তোমাদের সমস্যার সমাধান নির্ভুলভাবে করে ফেলতে পারো। এছাড়া তোমরা তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাকে কমেন্টে জানাবে, যাতে আমি সেই কমেন্ট দেখে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং সেই অনুযায়ী তোমাদের জন্য আরো নতুন নতুন সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।